আহিয়ান তার মাকে বলল, জি, ড্রাইভার আঙ্কেলকে বলো ত্রিধাকে আর আজকে কলেজ থেকে নিয়ে যেতে হবে না। আমি ওর কলেজের দিকেই গিয়েছিলাম, তাই ওকে আমি নিয়ে আসছি। একটু পর লাঞ্চ করে একসাথে বাড়ি ফিরবো। মেঘ একটু আশ্চর্য হয়ে বলল, ত্রিধা তোর সাথে? আহিয়ান একটু ইতস্ত করে বলল, জি, হঠাৎ দেখা হয়ে গেল তো, তাই ভাবলাম নিয়ে আসি। মেঘ হাসি হাসি মুখ নিয়ে বলল, ভালো করেছিস, ওকে নিয়ে সাবধানে বাড়ি ফিরিস। আহিয়ান বলল, জি মাম্মা। তারপর ফোনটা কেটে দিয়ে পকেটে রাখলো। এতক্ষণে পুরো কথা শুনে ত্রিধা আহিয়ানকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আহিয়ান সেটার সুযোগ না দিয়ে আবারও বাইক স্টার্ট দিল। বাইকটি গিয়ে থামলো একটি বিলাসবহুল রেস্টুরেন্টের। ত্রিধা নেমে দাঁড়াতেই আহিয়ান আবার ওর এক হাত চেপে হাঁটা শুরু করলো ভিতরে। আহিয়ানের ফিমেল ওয়াশরুমের দিকে ইশারা দিয়ে বলল, যা, চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আয়। ত্রিধা মাথা তুলে একবার তাকিয়ে চলে গেল সেদিকে। আহিয়ান লক্ষ্য করলো প্রচণ্ড কান্না ও রোদের কারণে মেয়েটার ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। তারপর সেও চলে গেল ফ্রেশ হতে। ত্রিধা বের হয়ে দেখলো একটু দূরে একটা টেবিলে আহিয়ান বসে আছে। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে সামনে বসলো। আহিয়ান একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কি খাবি? ত্রিধা মৃদু কণ্ঠে মিনমিনিয়ে বলল, আমার খিদে নেই, আপনি খান। আহিয়ান আর কিছু না বলে নিজের পছন্দ মতো কয়েক রকমের খাবার 2 প্লেট করে অর্ডার দিল। এটা দেখে ত্রিধা মনে মনে ভাবল, বললাম তো আমি খাবো না, তারপরে এত খাবার কেন অর্ডার দিচ্ছে? এগুলো কি সব উনি একা খাবে? এমা, এই তো দেখি পুরো রাক্ষস। ইতিমধ্যে খাবার চলে এসেছে। আহিয়ান সব খাবার একটু একটু করে একটা প্লেটে তুলে ত্রিধার সামনে দিল। ত্রিধার চোখ বড় বড় করে আহিয়ানের দিকে তাকালো, কিছু বলবে এমন সময় আহিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আমার দিক থেকে চোখটা নামিয়ে চুপচাপ খা। কিন্তু ত্রিধার কি কথা শোনার পাত্রী? সে আবারও বলেই ফেলল, আমি খাবো না, খিদে নেই। আহিয়ান এবার চোখ রাঙিয়ে বলল, আর একটাও কথা শুনতে চাই না। সকালেও খেয়ে বের হসনি, এখন চুপচাপ খাবারগুলো শেষ কর। ত্রিধা আহিয়ানের ধমক খানিকটা দমে গিয়ে খাওয়া শুরু করলো। সত্যি বলতে তারও অনেক খিদা লেগেছে, কিন্তু আজ একটার পর একটা ধাক্কা তার খিদেকে দমিয়ে রেখেছে। ত্রিধা তো সবচেয়ে বেশি অবাক হয়েছে আহিয়ানের মতন রক্তচোষা বাদর এই রূপ দেখে। মনের কথা মনে রেখে ত্রিধা বহু কষ্টে প্লেটের সবগুলো খাবার শেষ করলো। হঠাৎ আহিয়ান বলল, ওই রাস্তায় কেন গিয়েছিলি? ত্রিধা একটু থতমত খেলো আহিয়ানের কথা শুনে, তারপর মাথা নিচু করে চুপচাপ বসে রইল। আহিয়ান নিজের মেজাজটা একটু কন্ট্রোল রেখে আবারও বলল, আমি একটা প্রশ্ন করেছি, ঠিকঠাক মতো উত্তর দে। ত্রিধা এবার মাথা নিচু করেই বলা শুরু করলো, আসলে আহিয়ান ভাই, আমি জুই আর সোহানি ছুটির পর একসাথেই কলেজ থেকে বের হই। জুইয়ের গাড়ি এসেছে তাই সে চলে যায়। আমার সাথে সোহানি অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু ড্রাইভার আঙ্কেল আসছে না দেখে সোহানি বলল, একটু দূরে এগিয়ে গেলে অটো বা সিএনজি পেয়ে যাব। আর যেতে যেতেই যদি বাড়ির গাড়ির সাথে দেখা হয় তাহলে তো ভালোই। এত গরমে দুপুরের কড়া রোদে বিরক্ত বোধ হয় আমিও ওর কথায় সম্মতি দিয়ে এগিয়ে গেলাম সামনে। কিছু দূর যেতেই দেখলাম কয়েকটা বখাটে ছেলে বসে আছে। আমরা চুপচাপ চলে যাচ্ছিলাম, কিন্তু ছেলেগুলো আমাদের পিছু পিছু নিল। আমরা দুজনেই তাড়াতাড়ি হাঁটতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। ছেলেগুলো আমাদের ডিস্টার্ব করা শুরু করলো, কেউ হাতে কেউ বা বেনিতে টানাটানি শুরু করলো। আমরা যখন ওদের ডিস্টার্বে নাজেহাল, ঠিক তখনই খেয়াল করলাম আপনি আসছেন। তারপর থেকে বাকিটা তো আপনার জানাই আছে। আহিয়ান চুপচাপ পুরো কথা শুনলো, তারপর বলল, কখনো বাড়ির গাড়ি পৌঁছাতে দেরি হলে এভাবে রাস্তায় বের হবি না, প্রয়োজনে 1 ঘন্টা অপেক্ষা করবি, তাও একা আসবি না। ত্রিধা চুপচাপ ভদ্র মেয়ের মতো মাথা নাড়ালো। তারপর ওরা দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আহিয়ান আবারও বাইক নিয়ে ছুটলো আরেক অজানা গন্তব্যে। ত্রিধা এবারও চিনে না কোথায় যাচ্ছে। বাইক এসে থামলো যমুনা ফিউচার পার্কের সামনে। ত্রিধা তো চরম আশ্চর্য, মনে মনে বলল, পুরো হিটলারের নাতি, এত বছরে দেশে না থেকেও কত কিছু চিনে। আহিয়ান বাইকের সামনে ফোনের গুগলের দিকে তাকিয়ে বলল, হিটলার বলার ইচ্ছে থাকলে দাদুকে সরাসরি গিয়ে বল, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু নেই। ত্রিধা নিজের মুখ 2 হাতে চেপে বলল, ইস, আমি কি জোরে বলে ফেললাম? ধুর, ত্রিধা, তোকে দিয়ে কিছু হবে না। আহিয়ান হালকা করে বলল, নেমে দাঁড়া। ত্রিধা চুপচাপ নেমে দাঁড়ালো। আহিয়ান বাইকটা পার্কে করে এসে ত্রিধার হাত ধরে সামনে আগালো। ত্রিধা এবার একটু বিরক্ত হলো, মনে মনে বলল, এভাবে বাচ্চাদের মতন হাত ধরে নেওয়ার কি আছে? আমি কি হারিয়ে যাব নাকি?
আহিয়ান মুচকি হাসলো। ত্রিধা চারিদিকে তাকিয়ে দেখলো অনেক লোক। তার কোনো তার কেন জানি মনে হচ্ছে কিছু লোক তাদের দিকেই তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কাঁধে ব্যাগ ঝুলানো কলেজ ড্রেস পরা মেয়ে এই যুবকের সাথে কলেজ ফাঁকি দিয়ে আবার প্রেম করতে এসেছে নাকি। কথাটা মাথায় আসতেই ত্রিধা নিজের হাতটাকে আহিয়ানের মুঠো থেকে ছাড়িয়ে আগেই হাঁটা শুরু করলো। ত্রিধা সিঁড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই আহিয়ান তার লম্বা বেণীটাকে ধরে টান দিয়ে লিফটের দিকে গেল। এখনো তার বেণীটা আহিয়ানের হাতে। ত্রিধা বিরক্ত বলল, ছাড়ুন তো, চুলে ব্যথা লাগছে। আহিয়ান ভদ্র ছেলের মতো ছেড়ে দিল। ইতিমধ্যেই তারা তৃতীয় তলার একটা দোকানে ঢুকেছে। ত্রিধা চারপাশে একবার চোখ বুলিয়ে দেখল বোরখা আর বোরখা। আহিয়ান স্পষ্ট ভাষায় বলল, পছন্দ কর। ত্রিধা একটু চাপা সরে বলল, কেন? না মানে আমি তো বোরখা পরি না। আহিয়ান এবার চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এখন থেকে রোজ পরবি। ত্রিধা চোখ দুটো গোল গোল করে বলল, আমি বোরখা পরবো প্রতিদিন? কিন্তু কলেজের তো কলেজ ড্রেস ছাড়া ঢুকতে দেয় না। আহিয়ান সামনে ঝুলিয়ে রাখা একটা বোরখা দেখতে দেখতে বলল, আমাকে কলেজে শেখাস না। আমি জানি কোন শিক্ষার্থী যদি বোরখা পরে কলেজে যেতে চায় তাহলে কলেজ ড্রেসের রং এর বোরখা পরে যেতে হবে এবং সেই বোরখায় কলেজ ব্যাজ থাকতে হবে। ঠিক বললাম না ত্রিধা রানী? ত্রিধা মনে মনে বিরক্ত হলো। তারপর আহিয়ানের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। আহিয়ান আবারও দোকানের চারপাশে তাকাতে তাকাতে বলল, এবার বোরখা চয়েস কর। ত্রিধা আস্তে আস্তে বলল, না মানে আহিয়ান ভাই, আমি তো জীবনে বোরখা পরি নাই বা কিনিও নাই, আমার তো আইডিয়া নাই এসব সম্পর্কে। আহিয়ান দোকানদার দিকে তাকিয়ে বলল, আপনার দোকানে কয় রকম ডিজাইন বোরখা পাওয়া যায়? দোকানদার ছেলেটি হেসে জবাব দিল, ভাইজান প্রায় 40টা ডিজাইন অ্যাভেলেবল। আহিয়ান ছেলেটির দিকে তাকিয়ে আবারও বলল, 30টা ডিজাইনের 30টা কালো বোরখা 52 সাইজের প্যাকেট করুন। আর গর্জিয়াস বোরখা 5 ডিজাইনের 5টা 5 রঙের একই সাইজের প্যাকেট করুন। পাশ থেকে ত্রিধা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একাই বিড়বিড় করে বলল, আমার লম্বা যে 52 সাইজ লাগবে সেটা এই লোক কি করে জানে? তারপর আহিয়ানের উদ্দেশ্যে আবারও বলল, আহিয়ান ভাই। আহিয়ান বলল, হুম। ত্রিধা হাত কচলাতে কচলাতে বলল, এতগুলো বোরখা দিয়ে আমি কি করব? এত লাগবে না, আমার তো 2টা হলেই চলবে। আহিয়ান এবার ঘুরে ত্রিধার চোখে চোখ রেখে বলল, পাপার টাকা দিয়ে কিনেছি তাই 35টা কিনে দিলাম, যখন নিজে ইনকাম করব 365টা কিনে দেব। আহিয়ানের কথাগুলো সব যেন ত্রিধার মাথার উপর দিয়ে গেল। ত্রিধা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আহিয়ান পেমেন্ট ক্লিয়ার করে ত্রিধার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ভাবনা চিন্তা শেষ হলে বাড়িতে চল। বলেই সামনে হাঁটলো। ত্রিধা ঘোর কাটতেই দৌড়ে গেল আহিয়ানের পিছু পিছু। পিছন থেকে দোকানদার ছেলেটি মুচকি হেসে বলল, বড়লোকের বিরাট কারবার। বাইকটি খানবাড়ির গেট দিয়ে প্রবেশ করলো ভিতরে। আহিয়ান ত্রিধাকে নামিয়ে গাড়ি পার্কিং করতে যাবে। হঠাৎই কিছু মনে পড়ে ভঙ্গিতে আহিয়ান ত্রিধাকে পিছু ডাকলো, ত্রিধা রানী। কিন্তু ত্রিধা তো মনে হয় আজ ঘোরের মধ্যে আছে। সবকিছু তার স্বপ্নের মতো মনে হচ্ছে। সে আহিয়ানের ডাক না শুনে সামনে হাঁটছে। হঠাৎ আহিয়ান জোরে ডাকলো, ওই সাদামুলা। ত্রিধা হঠাৎ থমকে দাঁড়ালো। এতক্ষণে সব ভুলে রাগী দৃষ্টি নিয়ে পেছনে তাকালো। দেখলো আহিয়ান এখনো বাইকে বসে আছে। ত্রিধা হাতে ব্যাগসহ ফিরে এলো আহিয়ানের কাছে। তারপর রেগে রেগে বলল, কি হয়েছে? আহিয়ান ত্রিধার চুলের বেনিতে একটা জোরে টান দিয়ে বলল, রাস্তার ওই ছেলেগুলোর কথা বাড়িতে কাউকে কিছু বলা দরকার নেই। ত্রিধার আগে কটমট করতে করতে বলল, ঠিক আছে। তারপর আহিয়ানের হাত থেকে বেনিটা টান দিয়ে ছুটিয়ে হনহন করেই ভিতরে চলে গেল। আহিয়ান কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে গেল বাইক পার্ক করতে। এখন প্রায় দুপুর 4টা। বাড়ির সকলে নিজেদের রুমে দুপুরে ভাত ঘুম দিচ্ছে। ত্রিধা চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে গেল 3য় তলার নিজের রুমে। ত্রিধার রুমটা মাঝখানে, এক পাশে আহিয়ানের রুম, অন্য পাশে আহিয়ার। ত্রিধা নিজের রুমে ঢুকে ব্যাগগুলো বিছানার উপর রেখেই ধপাস করে শুয়ে পড়ল। হঠাৎ মুচকি হাসলো। তারপর আবার একাই নিজেকে প্রশ্ন করলো, হঠাৎ হাসলাম কেন? কোনো উত্তর নেই তার কাছে। এটা ভেবে আবারও হাসলো। হঠাৎ মুচকি হেসে উঠে দৌড়ে গেল বেলকনিতে। দেখলো আহিয়ান বাড়ির ভেতরেই ঢুকছে। আহিয়ান উপরের দিকে তাকাবে বুঝতে পেরেই ত্রিধা দৌড়ে রুমে ঢুকে গেল। তারপর আবার ধপাস করে বিছানায় শুয়ে মুচকি হেসে বিড়বিড় করলো, বাদরটা এতটাও খারাপ না।
আহিয়ানকে নিয়ে ত্রিধার ছোটবেলায় সামান্য কিছু স্মৃতি থাকলেও বড় হওয়ার পর তেমন কোনো আলাদা স্মৃতির টুকরো জমা নেই। তবে আজ হঠাৎ করেই আহিয়ানের সাথে ত্রিধার রানীর সুন্দর কিছু মুহূর্ত সৃষ্টি হলো। ত্রিধা আর কিছু না ভেবে বিছানায় উপর হয়ে শুয়ে রইল। মুহূর্তে সারা রাজ্যের ঘুম তার চোখে ভর করল। সন্ধ্যা হয়ে এসেছে। বন্যা মেয়ের রুমে এসে দেখল ত্রিধা কলেজ ড্রেস পরেই বিছানায় ঘুমাচ্ছে। বন্যার রাগে মেয়ের পিঠে ঠাস করে এক থাপ্পড় দিল। বেচারি ত্রিধা ঘুম থেকে লাফিয়ে উঠল। ঘুম ঘুম চোখে মায়ের এই রণচণ্ডিত রূপ দেখে বিছানা থেকে নেমে দিল এক দৌড়। এক দৌড়ে নিচতলায়। কিছুক্ষণের মধ্যে বন্যাও নিচে আসলো। এসে দেখলো ত্রিধা রানী দুই পাশে দুই সিপাহী বসিয়ে রেখেছে মায়ের হাতের মায়ের থেকে বাঁচার জন্য। একটু আগে ত্রিধা নিচে নেমে এসে দেখলো ওর পাপা ও বড় পাপা সোফায় বসে চা খাচ্ছেন। ত্রিধা হাঁপাতে হাঁপাতে গিয়ে দুজনের মাঝখানে বসলো। তারপর তানভীরকে বিচার দিতে দিতে বলল, পাপা, মামা মামায় আবার মেনেছে। তানভীর একটু রাগের অভিনয় করে বলল, কি এত বড় সাহস? আমার মেয়েকে মেরেছে? আজকেই তোমার মাম্মা এই বাড়িতে শেষ দিন। তারপর বন্যা এলো। ত্রিধাকে বলল, কলেজ থেকে কোন দুপুরে ফিরেছিস? এখনো ইউনিফর্ম চেঞ্জ করিসনি কেন? কিছুক্ষণের মধ্যেই টিউশন টিচার চলে আসবে। উনি এসে এমন দেখলে কি ভাববে বলতো? এটা একটা ব্যাড ম্যানার্স। তোকে কতবার শেখাতে হবে? ত্রিধা তানভীরকে দেখে চোখে ইশারা দিয়ে বলল, তার মামাকে যেন কিছু বলে। তানভীর একটু ঢোক গিলে বন্যার রাগে চেহারার দিকে তাকালো। তারপর মিনমিনিয়ে বলল, ইয়ে মানে বন্যা, এবারের মতো মেয়েটাকে ক্ষমা করে দাও। কাল থেকেও আর এমন করবে না। বলেই ত্রিধার দিকে তাকালো। ত্রিধা তীক্ষ্ণ দৃষ্টিতে পাপার মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখের ভাষা যেন একটা কথাই বলছে, পাপা তোমার কি বলার ছিল আর তুমি কি বললে? তারপর আবার তাকালো নিজের বউয়ের মুখের দিকে। বউও কড়া দৃষ্টিতে তানভীরের দিকেই তাকিয়ে আছে। বেচারা বউ ও মেয়ের জাতাকলেই ফেঁসে গেছে। এতক্ষণে সকল ঘটনা পাশের সোফায় বসে আবির, আহিয়ান ও আরিফ খেয়াল করলো। আবির তানভীরের মুখের দিকে তাকিয়ে হালকা হাসলো। আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিধার মুখের পানে। কিন্তু ত্রিধা রানীর সেদিকে খেয়ালই নেই। পাপার ইশারা পেয়ে চলে গেল উপরে। মেঘ ও রায় কিচেনে কাজ করছিল। ত্রিধা ও তানভীরকে বকতে বকতে বন্যা ঢুকলো কিচেনে। মেঘ মৃদু হাসলো। তারপর বলল, কিরে, মেয়েকে তুই সারাদিন এত বকিস কেন? বন্যা বলল, আরে আর বলিস না, কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। কোথায় বেশি বেশি একটু লেখাপড়া করবে সেটার কোনো খবর নেই। সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায়। কলেজ থেকে সেই দুপুরে এসেছে, এখন পর্যন্ত কলেজ ড্রেসটাও চেঞ্জ করেনি। একটু পর টিচার চলে আসবে পড়াতে। তুই বল, এভাবে বাদরামি করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে জীবনও? তাছাড়া আগামী 7 দিন এমনিতেই লেখাপড়া বন্ধ। পাশ থেকে রায় বলল, ভাবি, ছোট মানুষ, বোঝে না। তুমি এত রাগ করো না তো। বন্যা একটু রাগ নিয়ে বলল, এই তোদের সবার আশকারা পেয়ে মেয়েটা বাদর হচ্ছে। মেঘ মুচকি হেসে বন্যার কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। সময়ের সাথে সাথে আরেকটু বড় হলে ও ভেতর থেকে তোর মতো ম্যাচিওর চিন্তা ভাবনা আসবে। বন্যা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাই যেন হয়। কিছুক্ষণ পর আহিয়া এসে ত্রিধাকে সারা বাড়ি খুঁজতে থাকলো। মিম জানালো ত্রিধা টিউশন টিচারে এসেছে, সে পড়ছে। আহিয়া আদিবা ও উষাকে সাথে নিয়ে রুমে চলে গেল। মিম গেল রান্নাঘরে। রাত 9টার পর থেকে সবাই সবার রুমে ব্যস্ত লাগেজ গোছাতে। আগামীকাল সকাল সকাল বের হবে সবাই। ত্রিধা আহিয়াকে নিয়ে লাগেজ গোছালো। আহিয়ার প্ল্যানে তারা দুইজনই 2টা শাড়িও নিল। ভোরের হালকা আলো ফুটতেই খানবাড়ির শুরু হয়ে গেল এক ভিন্ন রকম কোলাহল। রান্নাঘর থেকে ভেসে আসা ভাজা পরোটা গন্ধ আর একের পর এক দরজা খোলার আওয়াজে পুরো বাড়ি যেন এক উৎসবে আমেজে ভরে উঠল। আজ সকাল 8টার মধ্যেই সবাইকে রওনা দিতে হবে সাজেকের উদ্দেশ্যে। তাই সকাল থেকেই সবাই ব্যস্ত। মালিহা খান রান্নাঘরে দাঁড়িয়ে সবাইকে ডাকছে নাস্তার জন্য। তার একটাই কথা, এত দূরের পথ কেউ যেন না খেয়ে বের না হয়। আহিয়ার বারবার লাগেজ খুলে চেক করছে যেন কিছু বাদ না যায়। তানভীর, আবির, আহিয়ান, আরিফ ও আদি ইতিমধ্যে গাড়ির পাশে দাঁড়িয়ে। ড্রাইভার গাড়ি পরিষ্কার করছে। ওরা কেউ কেউ লক্ষ্য করছে সব ঠিক আছে কিনা। আবার কেউ কেউ আত্মীয় স্বজনদের ফোন দিচ্ছে যাদের যাওয়ার কথা। আহিয়া ডাকে ওরা ভেতরে গেল নাস্তা খেতে। গিয়ে দেখলো অলরেডি মেয়েদের খাওয়া শেষ। ওরা সবাই রেডি হতে চলে গিয়েছে। শিশুরা রেডি হয়ে দৌড়াদৌড়ি করছে।
পুরুষরা নাস্তা খেতে বসলো। আলী আহমদ খান ওদেরকে বারবার সাবধান হতে বলেছে। মোজাম্মেল খান তানভীরকে বলেছে সবার খেয়াল রাখতে। ইকবাল খান আদিকে বলেছে আদিবা ও উষাকে যেন নজরে নজরে রাখা হয়। তাদের তিন ভাইয়ের একটাই চিন্তা, সবাই যেন সুস্থ মতো ফিরে আসে। আহিয়ান মুচকি হেসে বলল, যাক আমি বেঁচে গেছি। আমার কাছে কোনো দায়িত্ব নেই। পাশ থেকে আলী আহমদ খান আহিয়ানের কান ধরে বলল, তোমার কাঁধে সবচেয়ে কঠিন দায়িত্ব দিব। তুমি আমার ত্রিধা রানীকে সামলাবে। ও যে চঞ্চল মেয়ে, তানবীর বন্যা একা ওর খেয়াল রাখতে পারবে না। দেখা যাবে ওরা পুরনো বন্ধুর বান্ধবীর সাথে কথা বলছে, আর ত্রিধা অন্য কোথাও হারিয়ে গেছে। পাশ থেকে মোজাম্মেল খান বলল, ভাইজান ঠিক বলেছেন। সেখানে গিয়ে বোনদের খেয়াল রেখো। আহিয়া, ত্রিধা, আদিবা, উষা কারো যেন কোনো ক্ষতি না হয়। ইকবাল খান হেসে আহিয়ান এর দিকে তাকিয়ে বলল, চার বোনের এক বড় ভাই হয়েছিস, তোর উপর তো আরো বড় দায়িত্ব। আহিয়ান খেতে খেতে বিড়বিড়িয়ে বলল, এই বাড়িতে কথা বললেও বিপদ। এদিকে সবাই রেডি হতে ব্যস্ত। নিচতলা থেকে সবার তাড়া পেয়ে একে একে ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছে সবাই। বন্যা, মেঘ, রায় ও মিম এসে দেখল রাকিব, রিয়া, রাসেল ও তার ওয়াইফ, রিহান, আসিফ, জান্নাত, জুই, আইরিন ও তার হাজবেন্ড, মাইশা তার হাজবেন্ড ও ছেলে মৃদুল, সাকিব, শিমু ও তাদের মেয়ে সবাই এসে গেছে। আয়রন, জান্নাত, রিয়া ও মাইশা তো মেঘকে দেখেই খুশিতে জড়িয়ে ধরেছে। সেই আদির বিয়েতে সবার সাথে একসাথে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। জুই এসেই ছুটল আহিয়া ও ত্রিধার কাছে। ড্রয়িং রুমের এক কোণে রিহান, মৃদুল ও আহিয়ান কথা বলছে। রিহান আহিয়ানকে জিজ্ঞেস করলো, কিরে কালকের ঘটনা নিয়ে কি বাড়িতে কিছু হয়েছে? আহিয়ান বলল, না, বাড়িতে কেউ কিছু জানে না। মৃদুল আহিয়ানের কাঁধে চাপড় দিয়ে বলল, তবে মামা কালকের সিনেমাটা কিন্তু জোশ ছিল। আহিয়ান ভ্রু কুঁচকে বলল, কোনটা? মৃদুল দাঁত কেলিয়ে হেসে বলল, ওই যে সেইটা। আহিয়ান আবারও বলল, কোনটা আর কিসের সিনেমা? মৃদুল এবার ব্যঙ্গ করে বলল, বোঝো না কোনটা? ওই যে ত্রিধা রানী আর তুমি। আহিয়ান মৃদুলের পিঠে ঘুষি দিয়ে বলল, শালা তুই অনেক বেশি কথা বলিস। মৃদুল আউচ শব্দ করে বলল, আমার কোনো সমস্যা নেই, ত্রিধাকে আমার বোন বানিয়ে দেব দুলাভাই। আহিয়ান আবারও চাপড় মারল মৃদুলের মাথায়। রিহান ওদের থামিয়ে দিয়ে বলল, কিরে তোরা কি শুরু করলি? কেউ শুনবে। দুজনেই থেমে গেল। ঘড়িতে তখন 7:30। চারপাশে কোলাহল, সকালটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। এদিকে আহিয়া রেডি, জুই এখনো সেজেই যাচ্ছে, আর ত্রিধা বিছানার উপর প্রায় 10 থেকে 12টা ড্রেস ছড়িয়ে বসে আছে। সে এখনো ডিসাইড করতেই পারছে না কোনটা পরবে। আবারও গিয়ে আলমারিটা খুললো। হঠাৎ চোখ গেল বোরখাগুলোর দিকে। গর্জিয়াস 5টা বোরখা, অসম্ভব সুন্দর। ত্রিধা একে একে 5টাই প্যাকেট থেকে খুললো। তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে একটা পিত কালারের গর্জিয়াস বোরখা পরে সুন্দর করে হিজাব বাঁধলো। আহিয়া, ত্রিধা ও জয়ীকে ডাকতে এসে দেখলো ত্রিধা বোরখা পরে হিজাব বেঁধেছে। আহিয়া একটু অবাক হয়ে বলল, আরে ত্রিধা রানী, মাশাল্লাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে। ত্রিধা একটু লাজুক হাসলো।